আসসালামু আলাইকুম। তো কিছুদিন পূর্বে নারীর প্রতি সহিংসতামূলক যে আচরণ তার ব্যাপারে আরকি একটা রাউন্ড টেবিল কনফারেন্স হয়। তো সেই কনফারেন্সে বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বিভিন্ন ফাউন্ডেশন বা বিভিন্ন প্রতিষ্ঠানের গভর্নমেন্ট অর্গানাইজেশনেরও অনেকেই তাদের বক্তব্য তুলে ধরে। তো সেই বক্তব্যের সাপেক্ষে আজকের ভিডিওটা বানানো, যে নারীর প্রতি সহিংসতামূলক আচরণের প্রতিবাদটা কিরকম হওয়া উচিত বা এই ব্যাপারটা আসলে কিভাবে সম্পন্ন করা না কিভাবে প্রতিরোধ করা উচিত আর কি। তো প্রথমে শাহিন আনাম, উনি প্রধান নির্বাহী মানুষের জন্য ফাউন্ডেশন নামক একটা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শাহিন আনাম। তো ম্যাম যে এখানে যা বলেছেন সেটা হচ্ছে নারীর প্রতি সহিংসতার অনেকগুলো বিষয়ের সঙ্গে সংযোগ। তো প্রথম আসে সহিংসতা বিষয়টা কি। সহিংসতা বলতে বোঝায় হিংসাত্মমূলক আচরণ। তবে এখানে শুধু হিংসাত্মই না, এটা শারীরিক টর্চারের মধ্যেও পড়ে যায়, যে নারীর প্রতি শারীরিক টর্চার করা হয়, মানসিক টর্চার করা হয়। এগুলো সবগুলো আর কি সহিংসতা এই জিনিসটার মধ্যে পড়ে আর কি। তো এখানে শাহিন আনাম ম্যাম যেটা দেখাতে চেয়েছে, যে নারীর এই সহিংসতা রোধ করার জন্য বা বন্ধ করার জন্য বা থামানোর জন্য আমাদের যে তিনটা প্রতিষ্ঠান আছে, একটা হচ্ছে আমাদের পরিবার, একটা আমাদের সমাজ এবং একটা হচ্ছে আমাদের রাষ্ট্র, এই তিনটারই একটা ভূমিকা আছে। তো সেই ভূমিকার ক্ষেত্রে যদি আমরা বলি, সেক্ষেত্রে পরিবারের মধ্যে নারীর সম্মান মর্যাদা নিশ্চিত করতে হবে। আমাদের ধর্ম সংস্কৃতির যে বিভিন্ন অপব্যাখ্যা চলে, হ্যাঁ, সেই অপব্যাখ্যা করে নারীদেরকে দমিয়ে রাখা হয়। সাংস্কৃতিক অপব্যাখ্যা আছে, ধর্মীয় অপব্যাখ্যা আছে, প্রথাগত অপব্যাখ্যা আছে। এইটা করা যাবে না। এই ধরনের কার্যকলাপ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো এটা পরিবারের ক্ষেত্রে যদি আমি বলি, পরিবারের ক্ষেত্রে নারীর প্রতি সম্মানটা নিশ্চিত করতে হবে। কোনো মেয়ে যদি স্কুলে যৌন হয়রানির শিকার হয়, তখন অনেক সময় পরিবার সেটাকে কি করে, যে কেউ না জানুক এরকম টাইপের একটা আচরণ করে। না, এটা করা যাবে না, বরঞ্চ পরিবার থেকে তাদেরকে সহায়তা করতে হবে। আর স্কুলে যাওয়া বন্ধ করে দিব এটা চলবে না, বরঞ্চ সে যাতে আরো সেফলি স্কুলে যেতে পারে সেটা নিশ্চিত করতে হবে। আবার আমরা মাঝে মাঝে একটা হচ্ছে ভুক্তভোগী যায় তাকে আমরা অপবাদ দিই, যে ওর দোষের কারণে ওর চালচলন ভালো না। এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে যে দোষী তার শাস্তির ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এটা গেল পারিবারিক একটা বিষয় থাকে। সামাজিক বিষয়টাও এটার মধ্যে ইনক্লুডেড। এবার সমাজের মধ্যে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে বাল্য বিবাহ। তো বাল্য বিবাহটা আমাদের সম্পূর্ণ প্রতিরোধ করতে হবে। একটা মেয়ে যে পর্যন্ত পূর্ণ বয়স্ক না হয়, বুঝেন না হয়, তার আগেই তাকে বিবাহ দিয়ে দেওয়া, একটা ডিপেন্ডেন্সি সিচুয়েশনে ফেলে দেওয়া, তার শারীরিক আহ অসুস্থতার কথা চিন্তা না করা, মানে অনেকগুলো বিষয় ইনক্লুডেড। আমরা যে মাতৃত্বকালীন সময়ে যে নারী মারা যায় আর কি, এটাও একটা বড় কারণ হচ্ছে এই বাল্য বিবাহ। ঠিক আছে, তো এই ব্যাপারটাও আমাদের শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, ম্যাম অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে পুরুষত্বের সংজ্ঞা যেটা আর কি, সেই সংজ্ঞা অনুযায়ী আমরা পুরুষের উপর অধিক দায়িত্ব চাপিয়ে দিই। এখন অধিক দায়িত্ব পালন করুক আর না করুক, এই দায়িত্বর ফলে পুরুষের মধ্যে একটা আধিপত্য চর্চার বিষয় চলে আসে। এইটা থেকে বেরিয়ে আসতে হবে। নারী পুরুষের যে সমান অধিকার এবং কর্মক্ষেত্র যে সমানতা বা পরিবারে আহ তাদের ভূমিকাটাও যে সমান, সেটা মধ্যে আমাদের চলে আসতে হবে। তাইলে দেখা যাবে কি, এই এই যে পুরুষের মধ্যে একটা চিন্তা, যে আধিপত্য বিস্তার করার চিন্তা, এটা কিছু হলেও কমে আসবে। এবার আসি রাষ্ট্রের ভূমিকা। যে কিছু কিছু মেয়ে আছে যাদের অল্প বয়সে বিয়ে হয়ে গেছে এবং বিয়ে হওয়ার দরুন তাদের স্কুল বন্ধ হয়ে গেছে। যেমন আমাদের ফ্রেন্ড সার্কেল আমরা দেখেছি যে ছোটবেলায় অনেক ব্রিলিয়ান্ট মেয়েদের বিয়ে হয়ে গেছে। তাদেরকে আবার স্কুলে, কলেজে, ভার্সিটিতে ফিরিয়ে আনতে হবে। আর সব মিলিয়ে একটা নারী বান্ধব সমাজ এবং পরিবেশ গড়ে তুলতে হবে। আইনের উপযুক্ত ব্যবহার করতে হবে। আইন আছে অনেক, কিন্তু উপযুক্ত ব্যবহার নেই, সেটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার আসি হকুন অ্যারেল্ট। উনি হচ্ছে রাষ্ট্রদূত নরওয়ে দূতাবাসে। তো উনি, আমরা জানি নরওয়ে এই ব্যাপারে অনেক কাজ করছে বাংলাদেশের সাথে, বিশেষ করে আহ, নরওয়ের আহ, এখানে আছে যে নরওয়ের দুইটা প্রতিষ্ঠান, যেটা প্রতিষ্ঠান না আসলে বলা যায় যে দুইটা প্ল্যাটফর্ম আর কি। একটা হচ্ছে গার্লস গেট ইকুয়াল
এটা একটা প্রজেক্ট, গার্লস গেট ইকুয়াল প্রজেক্ট। আর আরেকটা হচ্ছে চাইল্ড নট ব্রাইট প্রোগ্রাম। এই দুইটা প্রোগ্রাম, তো এই ক্ষেত্রে দেখা গেছে চাইল্ড নট ব্রাইট প্রোগ্রামটা অনেক কাজ করেছে, মোটামুটি প্রায় 18 থেকে 20 হাজার একবার ইন্ডিভিজুয়ালকে সরাসরি তারা ইম্প্যাক্ট ফেলতে পেরেছে। তারা মূলত কম বয়সী যে মেয়েরা আছে তাদেরকে এম্পাওয়ারের ক্ষেত্রে সাহায্য করে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা বা তাদের নিজের পায়ে দাঁড়ানো যে বিষয়টা এটা। এবং আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সম্পর্কে জেনেছি, এসডিজি। তো এসডিজির যে 5 নাম্বার গোল আছে, যে নারীর প্রতি সহিংসতা বা বৈষম্য এটা পরিহার করতে হবে, সেইটার লক্ষ্য তাদের। আবার এসডিজি 8 যে অর্থনৈতিক অবকাঠামো অন্তর্ভুক্তমূলক অর্থনীতি, সাস্টেনেবল ইকোনমিক, এরকম কিছু বিষয়টা যেটা, সেইটার ক্ষেত্রে তারা কাজ করে থাকে আর কি। এবার আসি তার বক্তব্য অনুযায়ী যে নারীর প্রতি সুশীল সমাজ, গণমাধ্যম এবং একাডেমিক এই সবাইকে এই সহিংসতাটা দূর করার জন্য প্রতিশ্রুতবদ্ধ। এখানে তিনি বেশ কিছু ইম্পর্টেন্ট তার টার্ম তুলে ধরেছে, সেটা হচ্ছে কি, প্রথমত আমরা দেখি জেন্ডার ভিত্তিক যে সহিংসতা এটা মাঝে মাঝে জীবন তো ধ্বংস করে করে অনেক কমিউনিটিকেও ধ্বংস করে দেয়, ঠিক আছে। আর এইটার যে সমাধান, এই জন্য আমাদের সায়েন্টিফিক ওয়েতে আগাতে হবে। এটা আমি গদবাঁধা বলে দিলাম আমরা সহিংসতার সমাধান চাই, হবে না। এটা আসলে কোত্থেকে শুরু হয় সেটা দেখতে হবে। উনি যেটা দেখিয়েছে যে পরিবারের মধ্যে আসলে একটা শিশু যখন বেড়ে ওঠে, সে পরিবারের মধ্যেই দেখে যে ভাই বোনের মধ্যে একটা বৈষম্য, সেটা তার মধ্যে ইনবিল্ট হয়ে যায়। তো পরিবারের মধ্যে জেন্ডার সমতাপূর্ণ বা সচেতন বিকাশ যদি করতে পারি, তাহলে এই সহিংসতার চক্র ভেঙে দিতে পারবো। খুবই সুন্দর কথা বলছে। আমাদের পরিবারে ছেলে মেয়ে ছেলে মেয়ে মেয়ে সমান অধিকার থাকতে হবে, ইকুয়াল রাইট থাকতে হবে, ঠিক আছে। এখানে এখানে কোনো আমাদের বৈষম্য সৃষ্টি করা যাবে না। তাদেরকে সমতার মূল্য শিখাতে হবে, পারস্পরিক সম্মান বোধটা শিখাতে হবে, ঠিক আছে। এবং কুসংস্কার প্রত্যাখ্যান করতে হবে। যদি এই তিনটা আমরা করতে পারি, তাদের ছোটবেলা থেকে মনটা এইভাবে গড়ে দিতে পারি যে ছেলে মেয়ে সমান অধিকার, তখনই দেখা যাবে কি এই বৈষম্যের একটা ব্যাপক পরিবর্তন চলে আসছে। বাল্য বিবাহের কথা একটু আগেও বললাম। তো বাল্য বিবাহ বন্ধ নরওয়ে অনেকদিন ধরে কাজ করছে বাংলাদেশের সাথে। তো এই ছিল হচ্ছে তার বক্তব্য। এবার আসি শবনম মুস্তারি, উনি হচ্ছেন যুগ্ম সচিব মহিলা বিষয়ক মন্ত্রণালয়। তো ম্যাম কিছু গুরুত্বপূর্ণ টার্ম এখানে এনেছে। যে প্রথমত আমাদের এখানে অনেক প্রচলিত আইন আছে, কিন্তু তারপর সহিংসতার মাত্রা বেড়ে যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে এই ক্ষেত্রে তিনি পুরুষদেরকে বেশি বেশি যুক্ত করার কথা বলেছে, কারণ নারীরা ম্যাক্সিমাম টাইমে পুরুষদের দ্বারাই সহিংসতার শিকার হয়। তো পুরুষদের যদি আমরা এই ব্যাপারে ইনভলভ করতে পারি, এই সমস্যার একটা সমাধান হতে পারে। এবার আরেকটা বিষয় যেটা ম্যাম খুব সুন্দর হাইলাইট করেছে, এটা চমৎকার লেগেছে, যে নারীর প্রতি সহিংসতা বন্ধে করণীয় আমরা এই ধরনের সেমিনার করি, কিন্তু আমাদের সেমিনার হওয়া উচিত নারীর প্রতি সহিংস আচরণকারীদের ধিক্কার জানানো, এই ধরনের আমাদের সেমিনার করা উচিত। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে কি, শিশুদের একদম শুরু থেকে এই ব্যাপারে সচেতন করা উচিত, তাদের প্রতি বিনিয়োগ করা উচিত। যৌন শিক্ষা বা যৌন হয়রানি এই সম্পর্কে তাদের আসলে কি ধারণা থাকা উচিত। আর আরেকটা, যে নারীরা যে শুধু পুরুষ দ্বারা নির্যাতিত হয় বা সহিংসতার শিকার হয় তা না, অনেক সময় বউ শাশুড়ি দ্বারা নির্যাতিত হয়। তো এই ক্ষেত্রে ছেলে চুপ থাকা চলবে না, দোষটা কার তার খুঁজে বের করতে হবে। তো এই সকল পন্থা অবলম্বন করলে ম্যাম এর মতে যে সহিংসতা অনেকাংশে কমানো যাবে। এবার আসি শাইখ মোহাম্মদ উসমান গনি, আহ, উনি যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি। তো স্যার অনেক চমৎকার কিছু কথা তুলে ধরেছে। আমরা একটু আগে পড়ে এসেছিলাম যে ধর্মীয় বা প্রথাগত বা বিভিন্ন সাংস্কৃতিক অপব্যাখ্যার মাধ্যমে আমরা নারীদেরকে দমিয়ে রাখি। স্যার এখানে ব্যাপারটা খুব সুন্দর করে ক্লিয়ার করেছে যে নারীর প্রতি সহিংসতা ছাড়াও আরো 3 ধরনের, একটা অন্যায়, অবিচার, উদাসীনতা। সহিংসতা তো আমরা বললাম ভায়োলেন্স যেটা, এছাড়াও নারীর প্রতি বিভিন্ন রকম অন্যায় হয়, অবিচার হয়, উদাসীনতা হয়। তো এই থেকে কিভাবে মানে ধর্মীয় ব্যাখ্যাটা উনি দিয়েছেন এখানে, যে নারীর সাথে সম্পর্ক আছে মূলত, যদি বলি মোটা দাগে 4 জনের, একটা বাবা, বাবা, একটা ভাই, একটা স্বামী, একটা সন্তান, ঠিক আছে। তো এখানে শহরে
বেকায়া নামের একটা বই পড়ানো হয়, যেটা কওমি এবং আলিয়া মাদ্রাসায় দীর্ঘকাল ধরে পড়িয়ে আসছে। সেখানে স্বামীর তার স্ত্রীর প্রতি ৩টা দায়িত্বের কথা বলা আছে। একটা, প্রথম, যে স্ত্রীকে প্রস্তুতকৃত খাদ্য দিতে হবে এবং প্লেট পরিষ্কারের দায়িত্ব স্বামীর নিজের। চমৎকার একটা বিষয়। আমরা তো মনে করে নেই যে স্ত্রী সবকিছু করবে, বাসার রান্না বান্না সবকিছু। আসলে মোটা দাগে বলা দেওয়া হয়েছে যে স্ত্রীকে প্রস্তুতকৃত খাদ্য দিতে হবে। এমন না যে বাজার করে নিয়ে আসলাম রান্না করবে। প্রস্তুতকৃত খাদ্য দিতে হবে এবং প্লেট পরিষ্কার করে দেয়া স্বামীর দায়িত্ব। দ্বিতীয়ত, স্ত্রীকে কাপড় দিতে হবে। এটা কি? এটা প্রস্তুতকৃত কাপড়। ঠিক আছে? এবং তৃতীয়ত, তার জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা। এটা স্ত্রীর হক তাহলে স্বামীর কাছে, এবং এটা স্বামীর দায়িত্ব তার প্রতি। এই জিনিসটা আমাদের নিশ্চিত করতে হবে। কিন্তু দেখা যায় কি, ধার্মিক হোক অধার্মিক হোক, কেউই এগুলা পুরোপুরি প্রদান করে না, এবং এই যুগ যুগ ধরে তাদের প্রতি একটা সহিংস আচরণ এটা চলে আসছে। ঠিক আছে? তো এটা চলে আসছে। আর এখানে শাইখ দেখিয়েছেন যে তার দাদির বিয়ে ছিল অনেক আগে, তার মায়ের বিয়ে হয়েছিল 11 বছর বয়সে, কিন্তু তিনি তার 2 মেয়েকে বিয়ে দিয়েছেন 20 বছর এবং 24 বছর বয়সে। তার মানে বাল্য বিবাহ থেকে আমাদের দূরে সরে আসতে হবে। এই ট্রেন্ড থেকে আমাদের মুসলিম হিসেবে দূরে সরে আসতে হবে। ঠিক আছে? এবং একটা খুব চমৎকার উদাহরণ এখানে দেওয়া হয়েছে যে ইসলামে নারীদের যে একটা ভূমিকা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বদরের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিরাপত্তার জন্য নুসাইবা নামের এক নারী সৈনিকের ঘোড়ায় চড়ে যুদ্ধ করেন। তো এখানে নারীদের পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই, এই বিষয়টা স্পষ্ট তুলে ধরা হয়েছে। তো আজকে নারীর প্রতি সহিংসতার যে প্রতিবাদ বা পরিবর্তন, এর ব্যাপারে বেশ অনেকেই বক্তব্য রেখেছে, তার মধ্যে 4টা বক্তব্য আমি তুলে ধরেছি। আশা করি এখান থেকে জেনে সবাই উপকৃত হবেন। ধন্যবাদ।